নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নন্দিনী চক্রবর্তী, চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট, তিনি কিন্তু সাসপেন্ডেড হতে পারেন। তার প্রভিশন সংবিধান দিয়েছে। কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং সরাসরি নন্দিনী চক্রবর্তীকে ইমিডিয়েটলি দিল্লিতে ডেকে পাঠিয়ে সাসপেনশনের দিকে নিয়ে যেতে পারে। দিল্লি কী করবে জানি না, সেদিকে নজর থাকবে। কিন্তু দিল্লি ইতিমধ্যে গোবিন্দ মোহন, যিনি স্বরাষ্ট্র সচিব, তিনি সরাসরি কড়া চিঠি রাজ্যের মুখ্য সচিবকে লিখেছে এবং লিখে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে বিকেল 5টার মধ্যে সরাসরি রিপোর্ট দিল্লিতে চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। এখন প্রশ্নটা হলো, দিল্লির স্বরাষ্ট্র দপ্তর চিঠি পাঠাবেন, কিন্তু কামড়াবে কি? কামড়ানোর কিন্তু প্রভিশনটা আছে। আমি আবার বলছি যে কথাটা বাংলার সকল মিডিয়া বলছে না। কলাইকুণ্ডা বিমানবন্দরে ভারতবর্ষে প্রধানমন্ত্রীকে অসম্মান করার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের পোস্ট রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট আটকে গেছে। তার জন্য কখনো ক্যাট, কখনো কলকাতা হাইকোর্ট, কখনো দিল্লি হাইকোর্ট, সমানে দিল্লিতে মামলা চলছে এবং আলাপন বন্দ্যোপাধ্যায় যথারীতি রাজ্য সরকারের অর্থে আইনজীবী অ্যাপয়েন্ট করে লড়ছেন, কয়েক কোটি টাকা খরচা করছেন এবং শেষ পর্যন্ত লড়াইয়ে হারছেন এবং তার তদন্ত চলছে। এখনও তার অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধে যেটা কেন্দ্রীয় আইএস অফিসাররা পান সেটা দিল্লিতে আটকে গেছে। ঠিক এই বাস্তব পরিস্থিতিতে কেন নন্দিনী চক্রবর্তীর ব্যাপারের কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তার ব্যবস্থা গ্রহণ করবেন না? দেখুন, অসভ্যতাটা করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল। এটা তার হ্যাবিট, এটা তার অভ্যাস। মানুষকে মানুষ না মনে করা, নিজেকে একটা হনু মনে করা এবং আলটিমেটলি শেষ পর্যন্ত প্রশাসনিক চেয়ারটাকে ওই পদমর্যাদায় টেনে নিয়ে গিয়ে যেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অসম্মান করা যায়। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেও যেমন কারুর অসম্মান করা উচিত নয়, আপনার চেয়ারটাকে অসম্মান করা উচিত নয়। আপনার হাজার সমালোচনা আমরা করতে পারি, কিন্তু আপনার চেয়ারটাকে অসম্মান করা যেমন কারুর পক্ষেই উচিত নয়। আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অসম্মান করার অধিকার আপনাকে কেউ দেয়নি এবং তার ভিত্তিতেই কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ভারত সরকার সরাসরি এ ব্যাপারে কিন্তু কঠোরতম ব্যবস্থা নিতে পারে, সেই সম্ভাবনা আছে। নন্দিনী চক্রবর্তীকে সাসপেনশনে চিঠি ধরাতে পারেন, ডেকে পাঠাতে পারেন দিল্লিতে। এক দ্বিতীয় যেটা হচ্ছে, ওখানকার জেলা শাসক যিনি ওই ওখানকার লোকাল জেলার শাসক তাকে কিন্তু সাসপেন্ড করতে পারেন, কেন তিনিও আইএস অফিসার। এবং একই সঙ্গে এসপি, যিনি আইপিএস অফিসার, আইপিএস পদমর্যাদার হলেও তাকে কিন্তু শো কজ করতে পারেন। তার কারণটা দেখুন, বেসিক্যালি বলছি, আইপিএসের থেকেও আইএসদের ভূমিকা এখানে খুব ক্রিটিক্যাল। ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অসম্মান করা মানে সর্বোচ্চ পদকে অমর্যাদা করা। এটা কিন্তু অখিলগিরির অসম্মান নয়। অখিলগিরি ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন। আমরা একটু ব্যাকগিয়ার দিয়ে পেছনে যাই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অসম্মান করেছিলেন, মনে আছে, ক্যারিকেচার করেছিলেন টিভির পর্দায় বসে। একদম ডক্টর মনমোহন সিংয়ের গলার একটু অন্যরকম টোন ছিল, সেই টোনটাকে নকল করে অসভ্যতা করেছিলেন। এমনকি যিনি কোনো প্রশাসনিক পদে যাননি, কংগ্রেস দলের সঙ্গে বৈরিতার সম্পর্কের জন্য রাহুল গান্ধীকে পর্যন্ত টিজ করেছিলেন সেই শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে। এগুলো টুকরো টুকরো ঘটনা। ফলত সেই কালচারটা কিন্তু তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কালচার, একটা কালচারলেস একটা গ্যাং, একটা হুলিগানসদের গ্যাং, তোলাবাজদের গ্যাং, টাকা তোলার গ্যাং, একটা পারিবারিক গ্যাং। ফলত তারা যে নেচারে ব্যবহার করে তাই করবে। ভারতবর্ষের রাষ্ট্রপতির বিরুদ্ধে এটা কেন করেছে আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করব। আমার কতগুলো ঘটনা পরম্পরায় কতগুলো তথ্য উঠে এসছে, যে তথ্যগুলো আমার কাছে মনে হয়েছে খুব অ্যালার্মিং এবং যেটা নিয়ে সকল বাংলার মিডিয়া আলোচনা করছে না। কিন্তু তার আগেও বলছি, নন্দিনী চক্রবর্তী আইএস অফিসার, এন্টায়ার ঘটনার জন্য তিনি সাসপেন্ডেড হতে পারেন। হবেন কি না সেটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে। এবং দার্জিলিংয়ের যিনি জেলা শাসক তিনি সাসপেন্ডেড হতে পারেন। তৃতীয়ত হচ্ছে সেখানকার যিনি আইপিএস অফিসার তিনি কিন্তু শোকজের মুখে পড়তে পারেন। প্রোটোকল অনুযায়ী ভারতবর্ষের রাষ্ট্রপতি যে রাজ্যে যাবেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা কোনো গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী তাকে রিসিভ করার জন্য থাকা উচিত, সেটা তিনি করেননি এবং তিনি অ্যাজ ইউজুয়াল অসভ্যতা করেছেন। কেন করেছেন আমি সেই ব্যাখ্যাটায় যাচ্ছি। এবং এই জাতীয় মন্তব্য করেছেন, রোজ যদি কেউ না কেউ আসে কি করব, কতজনকে রিসিভ করব, কাজকর্ম নেই নাকি, লাটাই নিয়ে ঘুরবো।
একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এই ভাষায় একজন ওই পর্যায়ের মানুষকে, অত সম্মানীয় একজন রাষ্ট্রপতিকে কেউ অসম্মান করতে পারে? এই ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আপনারা বলুন তো, আপনারা যারা মানে বক্তব্য শুনছেন, ভারতবর্ষে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখুন, অনেক বিরোধী মুখ্যমন্ত্রী আছেন, বিজয়ন আছেন কেরালায়, স্ট্যালিন আছেন এতে তামিলনাড়ুতে, ওমর আবদুল্লাহ আছেন কাশ্মীরে, পাঞ্জাবে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, এতে পাশের রাজ্য ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন আছেন। কেউ কখনো ভারতবর্ষের রাষ্ট্রপতি চেয়ারকে অসম্মান করতে পারে? করেছে সাম্প্রতিককালে কোনো ঘটনা আপনাদের নজরে আছে? একটু ভেবে দেখুন তো। সব কিছুই দায় কি পশ্চিমবঙ্গকে নিতে হবে? এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের কন্যা বলে নির্বাচিত করার পর তার মাসুল এইভাবে বাঙালি গুনবে? যারা এখনও তৃণমূল কংগ্রেসের সামান্য সিম্প্যাথাইজার, আমি তাঁদের বলছি, তাঁরা কান খুলে শুনুন, এবং যারা আমার এই বক্তব্য শুনছেন, অন্তত আরও 10 জন মানুষকে বোঝান, এই মহিলাকে তাড়ান, সর্বনাশ হয়ে যাচ্ছে বাঙালির। আজকে আবার আমি রিপোর্টে দেখছিলাম ডেরেক ওব্রায়েন আর একে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট সিক করতে। কিসের জন্য? অসভ্যতা করবেন, অসম্মান করবেন? কি হয়েছে? বেসিক ঘটনাটা কি হয়েছে? যে জায়গায় বিধাননগরে, শিলিগুড়িতে যেখানে সভাটা হওয়ার কথা ছিল, কন্টিনিউয়াসলি প্রশাসনকে দিয়ে বাধা দিয়ে দিয়েছেন, 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছেন। তারপরে গোসাইপুরে একটা জায়গায় কোনো রকমের নামকো আসতে সভাটা হয়েছে। ব্যথিত হয়েছেন একজন ভারতবর্ষের রাষ্ট্রপতি পদমর্যাদার একজন অসামান্য অসাধারণ মহিলা। তাকে নয়, তার নির্বাচনের সময় আপনি বিরোধিতা করেছিলেন, যশবন্ত সিনহাকে দাঁড়টা করিয়ে সেসব করেছেন, করছেন রাজনৈতিক কারণ হতে পারে, কিন্তু ওয়ান্স ইজ ইলেক্টেড তাকে এই অসভ্যতা করা যায়? এবং ঠিক এই জায়গা থেকে কারণটা কি আমি আপনাদের বলবো। সকল মিডিয়াটা ব্যাখ্যা করছে না, আমি কারণটা আপনাদের বলি। দেখুন আন্তর্জাতিক একটি সংগঠন হতে পারে, তাদের সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে, তারা সাঁওতালদের নিয়ে এই অনুষ্ঠানটা করেছিলেন এবং সেখানে বৃক্ষরোপণের অনুষ্ঠান ছিল। যে মাঠটায় করার কথা ছিল, রাষ্ট্রপতির কথা অনুযায়ী বলছেন সেখানে 5 লক্ষ মানুষের ভিড় হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে কত বড় শয়তান দেখুন, এই জেলা শাসক এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে ওখানে কনজেস্টেড হবে। রাষ্ট্রপতি তাহলে মিথ্যা কথা বলছেন? আমি বলছি এই কারণে তো ওই জেলা শাসকের শাস্তি হওয়া দরকার। যেখানে গিয়ে রাষ্ট্রপতি বলছেন, আমি আপনার বক্তব্যটা, মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যটা শোনাবো, যেখানে তিনি বলছেন যেখানে এসে দাঁড়ালাম, রাষ্ট্রপতি কিন্তু প্র্যাকটিক্যালি পৌঁছেছিলেন বিধাননগর অঞ্চলটায়, বলছেন যে মানে সভা করতে পারেননি, কিন্তু মানে যেখানে আলটিমেটলি বলছেন যে 5 লক্ষ মানুষের সমাবেশ হতে পারত, সেই জায়গাটায় কনজেস্টেড হবে কারণ দেখিয়েছে। এত বড় শয়তানি! আসলে নির্দেশ ওই নবান্নের 14 তলার নোংরা মানসিকতা একটা প্রশাসনের নির্দেশ যে কোনোভাবে রাষ্ট্রপতি অনুষ্ঠানটাকে বানচাল করে দেয়। কারণটা কি জানেন তো? আমি আপনাকে বলি, এ রাজ্যে আদিবাসী, একটা কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ঠিক কি ভুল আপনারা মিলিয়ে নেবেন, এ রাজ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু আদিবাসীরা, ওবিসি সম্প্রদায়ের মানুষরা, মানে শিডিউল কাস্টের মানুষরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কেন? কারণটা আমি আপনাদের কাছে বলি। সেটা হচ্ছে এ রাজ্যে দেখুন, শহর কলকাতায় আপনি বঞ্চনা দেখতে পারেন, যখন প্রান্তিক গরিব মানুষের এলাকায় বঞ্চনাটা চোখের সামনে দেখেন না, সেই বঞ্চনাটা তারা মোকাবিলা করতে পারে না। মফস্বলের মানুষ কিন্তু তবু মোকাবিলা করতে পারে তৃণমূল কংগ্রেসের তোলাবাজি। একটা সামান্য বাড়ি হবে 30,000 টাকা দিতে হবে। ওই আদিবাসী প্রান্তিক অঞ্চলের মানুষ যখন তৃণমূলকে টাকাটা দেয় না, তার প্রতিবাদ করার শব্দটাও গলা থেকে উচ্চারণ করার শক্তি থাকে না, কারণ আর্থিকভাবে দুর্বলতম এলাকা। আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন করে দেখিয়েছিলাম, একটা জঙ্গল ঘেরা অঞ্চলে একটা স্কুল উঠে গেল, মানে হেডমাস্টার রিটায়ার করেছেন, সবাইকে টিসি দিয়ে দিলেন, এবং তাদের যে বাচ্চাগুলোকে পড়াশোনা করতে যেতে হবে দীর্ঘ কয়েক কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে, হাতির উপদ্রব আছে, সেইখান দিয়ে তাদের স্কুলে পড়াশোনা করতে যেতে হবে। আচ্ছা বলুন তো, সেই স্কুলের কাহিনী নিয়ে সকল সংবাদ মাধ্যম, আনন্দবাজার বা এবিপি আনন্দ কোনো শো করবে? কখনো করবে না, ভুলেও করবে না, মমতা চটে যাবে। আচ্ছা, এই মানুষগুলোর বঞ্চনা তো সব থেকে বেশি। ধরুন আমি বলছি, যে মানুষগুলো এসসি সম্প্রদায়ের, এসটি গোষ্ঠীর, ওবিসি গোষ্ঠীর বা সাঁওতাল, এরাও তো চাকরি দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এরাও যে রাজ্যে অসংখ্য অপূর্ণ পদ, ভ্যাকেন্সি, এই মানুষগুলো তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর মফস্বল এলাকার প্রতিবাদটা আপনি দেখতে পারেন,
সাঁওতাল এলাকার মানুষদের কিংবা গরিব এলাকার প্রান্তিক, এরা তো অত্যন্ত গরিব মানুষ, সেই মানুষদের প্রতিবাদটা দেখতে পারবেন না চট করে। আজকাল তারা সংগঠিত হচ্ছে। আমি বলছি এই যে অসম্মানটা সাঁওতালদের প্রতি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর শাস্তির জন্য বাংলার ইন্টেলেকচুয়ালদের সরব হতে হবে। জয় গোস্বামী কবি, আপনি কোথায়? আপনি ওই ধর্মতলার মঞ্চে গিয়ে বক্তব্য রাখতে পারেন, এর বেলা প্রতিবাদ করতে পারেন না যে আজকে দ্রৌপদী মুর্মুর মতো মানুষ অসম্মানিত হচ্ছে, এটা আমাদের জাতীয় অপমান? কবির সুমন কোথায়? গলার সুর কোথায় গেল? প্রতিবাদটা কোথায় গেল? বাংলার সকল ইন্টেলেকচুয়ালরা কোথায়? আজকে আনন্দবাজার হেডিং করছে নির্লজ্জ বেহায়া শয়তানদের দল, রাষ্ট্রপতির ক্ষোভ পাল্টা মুখ্যমন্ত্রীর। একটা অসভ্যতা করার পর পাল্টা মুখ্যমন্ত্রীকে হেল্পলাইন করছেন। আমি আনন্দবাজারের সম্পাদককে বলছি, সামান্য লজ্জাবোধটা রাখুন। একটা জাতীয় অপমান, জাতীয় কলঙ্কের দিনকে আপনারা হেডলাইন করছেন রাষ্ট্রপতির ক্ষোভ পাল্টা মুখ্যমন্ত্রীর। আমি বলছি এরাও ইকুয়ালি রেসপন্সিবল। আনন্দবাজার পত্রিকার হেডলাইনটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে। চোখে জল আসছিল রাষ্ট্রপতি এই ঘটনার পর, যে ঘটনা, যে যন্ত্রণা নিয়ে তিনি তার ক্ষোভটা ব্যক্ত করেছেন। এটা শুধু এসসি কমিউনিটির অসম্মান নয়, বাঙালির, প্রত্যেকটা বাঙালির অসম্মান। এর বেলা বাঙালি অস্মিতা জাগরণ হয় না? হ্যাঁ, যারা বাঙালি 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 করে চেঁচায়, সারা পৃথিবীর মানুষের কাছে বাঙালির মাথা হেঁট করলেন একজন এই ধরনের মহিলার কাছে সঙ্গে অসভ্যতা করার পর। আমি দিল্লির সরকারকে বলছি, নন্দিনী চক্রবর্তীকে সাসপেন্ড করার প্রভিশন আছে, করুন। ওই দার্জিলিংয়ের জেলা শাসককে ডেকে পাঠান দিল্লিতে, সাসপেনশন করার জায়গা আছে, আইপিএস অফিসারকে শোকজ করার জায়গা আছে। চূড়ান্ত ব্যবস্থা নিন। দিনের পর দিন অনেক কিছু করে সহ্য করিয়েছে, কেনই সহ্য হবে দিনের পর দিন? মহামান্য রাষ্ট্রপতিকে অখিলগিরি অমর্যাদা করে, অসম্মান করে, আমি বুঝলাম যে সেটাকে দল থেকে বহিষ্কার করেছেন তৃণমূল কংগ্রেস। করেছে? শুনেছেন কখনো? যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পর্যন্ত ব্যঙ্গ করতেন গলার মডুলেশন দিয়ে, সেই মহিলা আজও এই কালচারটা চালাচ্ছেন। এবং এর পেছনে দায়ী আমি বলছি এই মমতা বন্দ্যোপাধ্যায়। বেসিক্যালি আমি বলছি এই কালচারেই বিলং করেন, এটা তার কালচার, পরিবারটার কালচার। এই পরিবার ধরেই বলছি, পরিবারটাই কালচার। কালকে আবার বড় বড় ডায়লগ মেরেছেন ওর ফেরেববাজ ভাইপোটা ওই মঞ্চ থেকে দাঁড়িয়ে। কিন্তু বাংলার ইন্টেলেকচুয়ালরা কোথায় গেল? মোমবাতিগুলো কোথায় গেল? হ্যাঁ, এত বড় অসম্মানজনক ঘটনায় হেডলাইনটা অন্যরকম করা যেত না? আনন্দবাজারের সম্পাদককে বলছি, বন্দে মাতরম লেখেন শতবর্ষ প্রাচীন পত্রিকা, একজন দ্রৌপদী মুর্মুর মতো মহিলাকে অমর্যাদা করার। দেখুন, দুটো দিক আছে। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেওয়ার আছে দিল্লির প্রভুরা, জানি না শেষ পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেবেন কিনা। রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপির উচিত এটাকে ন্যাশনাল ইস্যু করে কন্ডেম করা, ব্ল্যাক ডে করা। সমস্ত সাঁওতালবাসীর অসম্মান, দেশবাসীর অপসম্মান, শুধু বাংলার অসম্মান নয়। চিন্তা করে দেখুন, একটা জায়গায় অনুষ্ঠান করার জন্য 4 বার ধরে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, এবং ঘুরিয়ে তারপরে এমন একটা জায়গায় অনুষ্ঠান করছে। রাষ্ট্রপতি যখন বক্তব্য রাখছেন, আমি দেখছিলাম একদম জনগণের, সাধারণ মানুষের মধ্যে ওইরকম হাইলি প্রোটেক্টেড একজন ভিভিআইপি, ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, তিনি লোকজন দাঁড়িয়ে আছেন, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। হোয়াট ইজ দিস হ্যাপনিং? বাংলা আর কত ক্ষতি সাধন স্বীকার করবে? কোথায় গেলেন? অমর্ত্য সেন একটু কথা বলুন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কথা বলুন, কবি জয় গোস্বামী, সুবোধ সরকাররা কথা বলবেন না, কবির সুমনরা কথা বলবেন না, শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিয়ে একটি কথাও বলবেন না। এবিপি আনন্দ প্যান করা সাংবাদিকতা করবে। আনন্দবাজার একটু বিজ্ঞাপনটা যাতে মাসের শেষে ঠিকঠাক মতো আসে তার সাংবাদিকতা করবেন। কিন্তু এই একটা জাতীয় লজ্জার দিন হলো, এবং আমি কেন্দ্রীয় সরকারকে বলছি, এনাফ ইজ এনাফ, দিস ইজ হাই টাইম। ডাইরেক্টলি, শুধু শোকজ না, গোবিন্দমোহন ডেকে চিঠি পাঠিয়েছেন আজকে বিকেল 5টার মধ্যে। আমি জানি না সেই রিপোর্ট গেছে কিনা। এখন মেকআপ দেওয়ার জন্য দিল্লিতে পাঠাচ্ছেন ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আমি শুধু আজকের এই প্রতিবেদন শেষ করার আগে, মানে নরেন্দ্র মোদী ক্ষোভ প্রকাশ করেছেন, অমিত শাহ ক্ষোভ প্রকাশ করেছেন, সব বুঝলাম। রাষ্ট্রপতি বলছেন, ভাবুন তো, আমিও বাংলার মেয়ে, অথচ আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। জানি না মমতাদির আমার ওপর এত রাগ কেন। আসলে আদিবাসীরা সবাই সমবেত হয়ে রাষ্ট্রপতি কথা শুনবেন। এখানেও মমতা
সেই আদিবাসীদের ছেলেরাই তো চাকরি দুর্নীতিতে প্রতারিত হয়। সেই আদিবাসীদের ছেলেরা তৃণমূল নেতাদের টাকা দিতে পারে না বলে স্কুলের শিক্ষকতার কিংবা ক্লার্কের কিংবা গ্রুপ ডির চাকরিটা পায় না। আজকে যে 8 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন, 8 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন গ্রুপ ডির জন্য, তার মধ্যে তো আদিবাসীরাও আছেন, তারাও তো প্রতারিত হন। এ রাজ্য যখন অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করে, তার জন্য সুপার নিউমারি পোস্টের জন্য ক্যাবিনেটে বসে বৈঠক করে নির্লজ্জ প্রতারক এই মহিলা, তখন তো তার ক্ষতি সাধনটা সাঁওতালদেরও হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করুন, এটা সাঁওতালদের অসম্মান বলে দেখছি না, এটা বাঙালির অসম্মান, দেশবাসীর অসম্মান। সারা পৃথিবীর প্রত্যেকটা সচেতন নাগরিক যারা বাংলা সম্বন্ধে আগ্রহী, তাদের প্রত্যেকের প্রতিবাদটা আহ্বান করছি। আপনারা পারলে টুকরো টুকরো আপনাদের বক্তব্য ভিডিও করে করে আমাদের দপ্তরে পাঠাবেন, সেটা সম্প্রচার করব। বাংলা বিরোধী একটা সরকার বেসিক্যালি পশ্চিমবঙ্গের মাটিতে চলছে। দুঃখের সঙ্গে আক্ষেপের সঙ্গে আমি ভারতবর্ষের রাষ্ট্রপতির বক্তব্যের সেই অংশটা আরেকবার লজ্জার সঙ্গে শোনাবো, একটু শুনুন। आए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ, पता नहीं प्रशासन का मन में क्या हुआ, मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए, पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ कि, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए, क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। अब শুনলেন, আর কিছু বলার নেই। বিশ্বাস করুন, বারবার বলছি, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে একজন বাঙালি হিসেবে এই প্রতারক নবান্নের 14 তলার মহিলার জন্য। আপনারা টুকরো টুকরো আপনাদের বক্তব্যটা ভিডিও করে পাঠাবেন, আমরা সম্প্রচার করব, কথা দিচ্ছি, ছাড়বো না এই মহিলাকে।